উনি আর কারোর দিকে নজর দিচ্ছেন না। দিনটা ছিল এবছর ফেব্রুয়ারি মাসের কোনো এক ছুটির দিন। বাড়িতে মায়ের মন্দিরে প্রণাম করে বেরিয়েছিলাম। গন্তব্য ছিল মধ্যযুগীয় বাংলার রাজধানী গৌড়। আর এই ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী ছিল স্কুলের কিছু সহকর্মী তথা বন্ধু বান্ধবেরা। বন্ধুরা, তোমরা যারা উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছো তারা কিন্তু একদিনেই গৌড় ঘুরে আসতে পারবে, যেমনটা আমরা করেছিলাম। এক্ষেত্রে তোমরা বাসে যেতে পারো বা গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। কিন্তু যারা দূরে আছো তারা বাসে বা ট্রেনে আসতে পারো। এক্ষেত্রে তোমরা মালদা টাউনে নেমে সোজা রথবাড়ি চলে আসবে। আর এখানে টোটো বা অটো অনেক রয়েছে, যেগুলো 300 থেকে 400 টাকায় গৌড় ঘোরার জন্য রিজার্ভ করে নিতে পারো। তো বন্ধুরা, গৌড়ে ঢোকার পথে আমরা সবার প্রথমে আসি ভারত বাংলাদেশ বর্ডার দেখতে। বর্তমানে দু দেশের পারস্পরিক সম্পর্ক বিচার করে আমি ভিডিও কিছুটা অংশ ব্লার করে দিচ্ছি, আর এই ভিউটা তোমাদের না দেখাতে পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আমি সাজেস্ট করব, তোমরা যদি পারমিশন পাও তবে এই পয়েন্টটি অবশ্যই ভিজিট করো, কারণ এখানে সীমানায় দাঁড়িয়ে দুই দেশকে দেখতে ভীষণই সুন্দর লাগে। আজকের গৌড় মালদা শহর থেকে দক্ষিণে 12 কিলোমিটার দূরত্বে তার মধ্যযুগীয় ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। প্রাচীনকালে গৌড় নগরীর উত্থান হয় খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে। তার ব্যাপ্তি ও প্রসারও ছিল কিন্তু অনেকটা। মোটামুটি খ্রিস্টীয় 8ম শতাব্দী অর্থাৎ পাল রাজত্বকাল থেকে গৌড় হয়ে ওঠে প্রাচীন বাংলার রাজধানী। পাল যুগ, সেন যুগ তথা ইসলামী শাসনকালের নির্মিত সকল স্থাপত্য বয়ে নিয়ে চলেছে এর মধ্যযুগীয় ইতিহাস। বর্তমানে আমরা এই গৌড়ে এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এই সকল স্থাপত্যের প্রমাণগুলো পেয়ে থাকি। আর আজ এই ব্লগে আমরা দেখব সেই মধ্যযুগীয় বাংলার ঐতিহাসিক স্থাপত্যগুলি। গৌড়ে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল লোটন মসজিদ। মসজিদটি ইলিয়াস শাহের রাজত্বকালে নির্মাণ করেছিলেন সুলতান ইউসুফ শাহ। 1475 সালে সুলতানের রাজত্বকালে তার এক নর্তকী নিজের নাম গোপন করে সুলতানের নাম খোদাই করে মসজিদটি নির্মাণ করেন। ইটের উপরে মিনার কাজ এই মসজিদে সত্যি দেখার মতো। গৌড় ভ্রমণের আমাদের পরবর্তী স্থানটি ছিল তাঁতিপাড়া মসজিদটি। ভগ্নপ্রায় এই মসজিদটি বস্ত্রবয়ন শিল্পীদের স্থানে অবস্থিত হওয়ায় এর নাম হয়েছে তাঁতিপাড়া মসজিদ। অনুমান করা হয় 1480 খ্রিস্টাব্দে মিরসাদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। সুলতান তার অবসর সময়ে বেগমদের সাথে নাকি লুকোচুরি খেলতেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই বলা হয়। সুলতান শাহ সুজা 1655 সালে মোগল স্থাপত্যের শৈলীতে লুকোচুরি গেট নির্মাণ করেছিলেন। এই সেই গেটটি, যার উচ্চতা 65 ফুট ও চওড়া 42 ফুট। দুই দিকে প্রহরীদের ঘর ও ওপরে নহবত খানা আছে। এই লুকোচুরি গেট দিয়ে আমরা প্রবেশ করি এবং প্রবেশ করে প্রথমে আসি চিকা মসজিদে। 1475 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এই মসজিদটি নির্মাণ করেন। চিকা মসজিদ চামকাঠি সম্প্রদায়ের নাম থেকে নাকি এই মসজিদটির নামকরণ হয়েছে চিকা মসজিদ। তবে অনেকের ধারণা এই মসজিদের একটা সময় এখানে নাকি প্রচুর জঙ্গল ছিল এবং জঙ্গল পরিষ্কার করার পরে এখানটায় অনেক চিকার বসবাস হয়ে ওঠে। সেখান থেকেই নাকি এই মসজিদের নাম চিকা মসজিদ। এই মসজিদের দেওয়ালে বহু হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। মাথায় গম্বুজ বিশিষ্ট চৌকোনাকার এই মসজিদটির ভেতরে কোনো প্রার্থনা কক্ষ না থাকার জন্য অনেকে মনে করেন রাজা নাকি এটিকে রাজদণ্ড দেওয়ার জন্য ব্যবহার করতেন। লুকোচুরি গেটকে দুর্গনগরীতে প্রবেশের প্রধান প্রবেশদ্বার বলা হলেও এর একটি গোপন প্রবেশপথ ছিল। এটিকে গুমটি দরওয়াজা বলা হয়। 1512 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ এই দরওয়াজা নির্মাণ করেন। চিকা মসজিদ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল ফিরোজ মিনার। যাত্রাপথে আমরা দেখি 22 গজি দেওয়াল। সম্রাট বারবক শাহ তার রাজপ্রাসাদের সুরক্ষার জন্য এই দেওয়ালটি নির্মাণ করেন। অতীতে এই প্রাচীরের ওপর ঘোড়ায় চেপে কোতোয়ালরা পাহারা দিত। এই বিশাল প্রাচীরটির উচ্চতা 22 গজ বলে অনুমান করা হয়। আর ঠিক এই কারণে এই দেওয়ালটিকে বলা হয় 22 গজি দেওয়াল। তবে অনেকের মতে
সম্রাট হুসেন শাহ 1425 খ্রিস্টাব্দে এই দেওয়ালটি নির্মাণ করেন। বন্ধুরা, এখন আমরা ফিরোজ মিনারের বাইরে দাঁড়িয়ে। ফিরোজ মিনার হাফসি রাজবংশের সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন। এখানে কথিত আছে, উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হয় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে তার প্রধান স্থপতিকে ফেলে দিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন যে এই মিনারটি দীর্ঘতর হোক। দিল্লির কুতুব মিনারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই মিনারটি প্রথম 3টি তল বহুভুজ বিশিষ্ট এবং পরের 2টি তল বৃত্তাকার আকারের। মিনারটি 26 মিটার উঁচু এবং এর পরিধি 19 মিটার। একটি সর্পিল 73 ধাপের সিঁড়ি মিনারটির শীর্ষে নিয়ে যায়। বন্ধুরা, ফিরোজ মিনার থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা ওরফে সালামি দরজা গৌড় দুর্গে প্রবেশপথে নির্মিত একটি প্রধান ফটক। ছোট লাল ইট এবং পোড়ামাটির কাঁচ দিয়ে তৈরি এই প্রবেশদ্বার নির্মাণ করেছিলেন সুলতান নাসিরুদ্দিন শাহ। প্রায় 22 মিটার উচ্চতা বিশিষ্ট এই স্থাপত্যটি কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়ায় পোড়ামাটি ও লাল ইটের তৈরি বিশ্বের সুন্দরতম ইটের কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি গৌড়ের শেষ মুসলিম স্থাপত্য বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদে। মসজিদটির অসাধারণ নির্মাণ কার্য এবং শৈল স্থাপত্য পর্যটকদের বরাবরই নজর কাড়ে। এই মসজিদটি নির্মাণ কার্য শুরু করেন সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ, যা 1526 সালে তার পুত্র নাসিরুদ্দিন নুসরত শাহ দ্বারা শেষ হয়। মসজিদটিতে রয়েছে 12টি দরজা, আর এই 12টি দরজা থাকার কারণে এই মসজিদটির নামকরণ করা হয় বারোদুয়ারি মসজিদ, কিন্তু প্রকৃতপক্ষে এখানে রয়েছে 11টি দরজা। মসজিদটি ইটের গাঁথনি দ্বারা নির্মিত এবং বাইরের অংশ পাথরে আবৃত। এর অসাধারণ ইটের কাজ আর এই পাথরের কাজগুলো সত্যি মনোমুগ্ধকর, দেখার মতো। মসজিদটি লম্বায় প্রায় 50.4 মিটার এবং চওড়ায় 22.8 মিটার। মসজিদটির উচ্চতা 12 মিটার। মসজিদটিতে 2টি বারান্দা, 4টি কোণার টাওয়ার এবং প্রায় 70 মিটার ব্যাসের একটি প্রশস্ত উঠান রয়েছে। বন্ধুরা, আমরা গৌড় ভ্রমণ শেষ করি আমাদের এই সর্বশেষ মন্দির পরিদর্শনের মাধ্যমে। এটি হলো শ্রী চৈতন্যদেবের চরণ মন্দির। এর ঠিক পেছনেই রয়েছে মদন মোহন জিউর মন্দির, যেখানে রাধা মাধবের বিগ্রহ রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু 1515 সালে লীলাচলে যাওয়ার সময় এখানে এসেছিলেন এবং এই মন্দিরটিতে তার চরণের ছাপ রয়েছে। আর এই মন্দিরকে কেন্দ্র করেই প্রতি বছর এখানে রামকেলির মেলা হয়। তো বন্ধুরা, ফাইনালি এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো দেখে এখন আমরা বাড়ি ফিরছি। তবে ভীষণ ইচ্ছে ছিল বল্লাল সেন ভিটা এবং কদম রসুল মসজিদ যাওয়ার, কিন্তু কথায় বলে না, তুমি কেবল তোমার মতো চেষ্টা করে যেতে পারো, বাকি তোমার কতটা প্রাপ্তি সেটা আগে থেকেই ঠিক করা থাকে। যাই হোক, সময়ের কারণে আমরা আর ওই স্পটগুলোতে যেতে পারিনি, কিন্তু হয়তো এই অধুরা ইচ্ছা থেকেই ভবিষ্যতে আবারও যেতে হতে পারে, জানা যেতে পারে গৌড়ের না জানা আরও ইতিহাস।
তো বন্ধুরা, এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ, আর এই ব্লগটি করতে আমি যথেষ্ট খাটনি করেছি। সত্যি বলতে আমি কখনোই এতটা খাটনি করিনি। তো যদি তোমরা ভিডিওটি পছন্দ করো তবে আমি মনে করব আমার এই খাটনি বৃথা যায়নি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি তোমরা লাইক কমেন্ট করো, আর যতটা পারো তোমার পরিচিত বন্ধু বান্ধবদের গ্রুপে এই ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সারাংশ নিয়ে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।